ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র দাবদাহে দুর্বিষহ হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনযাপন। তীব্র গরমে দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কের পিচ গলে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় হয়েছে অনেক জেলায়। আবহাওয়াবিদরা বলেছেন, সিলেট, চট্টগ্রাম ছাড়া দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে হিট স্ট্রোকে রাজবাড়ী ও সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কিছুদিন তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মিজান রহমানের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর ঘোষিত 72 ঘন্টা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন বুধবারও ঢাকা, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা সহ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় সারাদিন তীব্র গরম অনুভূত হয়েছে। এসব অঞ্চলের মানুষের জীবনযাপন বেশ দুর্বিষহ হয়ে পড়েছে। ময়মনসিংহের ভালুকায় রোদের তাপে মহাসড়কে রাস্তার পিচ গলে গেছে। এছাড়া রাজবাড়ীর গোয়ালন্দে একজন প্রবীণ শিক্ষক ও সিরাজগঞ্জের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিট স্ট্রোকে মারা গেছে। এদিকে তীব্র গরমে কষ্টসাধ্য হয়ে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। অনেকই কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তাপদাহ, তারপরে পেটের টাকা দেয়, বাইরে তো হয় না, খেলে আমি ভাত পাই না। বাচ্চা দিন দিরা তাপমাত্রা বেশি, এই কারণে শরবতের ব্যবসা ভালো। ব্যক্তি ভাড়া কেউ দেয় না এবং আমরা ব্যক্তি ভাড়া চাই না, কারণ চাইলে তো অনেকে রাগ করে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্তমান যে হিটওয়েভ, এটা থেকে সহসায় পরিত্রাণের কোনো সম্ভাবনা সামনে দেখা যাচ্ছে না। কারণ হিটওয়েভ থেকে পরিত্রাণের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি ব্যাপক বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়, তখন এই পরিস্থিতির একটা পরিবর্তন হতে পারে। তবে সহসায় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। এদিকে বৃষ্টির জন্য চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জেলায় মুসল্লিরা বৃষ্টি কামনা করে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এদিকে হাইকোর্ট সহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মধ্যে পানি বিতরণ করা হয়েছে। তীব্র গরমে শিশুদের ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্তর হার বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। তাপপ্রবাহের মধ্যে সুস্থ থাকতে পানিসহ তরল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। রানা প্লাজার ট্র্যাজেডিতে আহতদের অনেকেই এখন পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ভাগ্যজোরে প্রাণে বেঁচে যাওয়া শ্রমিকরা আজও বয়ে বেড়াচ্ছেন দুর্বিষহ সেই দিনের স্মৃতি। এখনও বিচার না পাবার আক্ষেপ তারা করে ফিরছে তাদের। জাহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। শিলা বেগম স্বামীর মৃত্যুর পর 2 বছরের কন্যা সন্তানকে নিয়ে কেবলমাত্র জীবিকার টানে বরিশাল থেকে এসেছিলেন সাভারে। চাকরিও নিয়েছিলেন অভিশপ্ত রানা প্লাজার 6 তলায় ইথারটেক্স লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায়। বিশ্ব কাঁপানো সেই দুর্ঘটনায় ভাগ্যের জোরে কোনো মতে বেঁচে ফেরাটাই যেন এখন তার কাছে হতাশা আর আক্ষেপের। আমার এই অসুস্থ শরীরে আমার অনেক কষ্ট হয়, এই ক্যান্সার মধ্যে আমি আর থাকতে পারতেছি না। আমি চাই সুস্থ এই ক্যান্সার মধ্যে বাইরেতে। আমার এই দেহটার মধ্যে 8টা টিউমার, কিন্তু এর যে কত যন্ত্রণা একমাত্র আমি জানি। নীলুফা বেগমের গল্পটাও প্রায় এক। কাজ করতেন ওই ভবনের 5 তলায়। আহত শ্রমিক হিসেবে সামান্য কিছু ক্ষতিপূরণ পেলেও এখন চিকিৎসা ব্যয় বহন করতেই হিমশিম খাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে ফেরা হতভাগ্য এই মানুষদের জীবন ক্রমশ হয়ে উঠেছে অভিশপ্ত। একটা দিন একটা বছর আমরা কি খাই, কি পড়ি না পড়ি, আমাদের তো কিন্তু পঙ্গু জীবন রকম করতেছি আমরা। সে মনে করতে পারে যেমন ইনকাম করছে সবার কাছে মাছ, এই জন্য ও শুয়ে না কোনো মনে সবসময় মানব এই দুঃখের বক্স। রানা প্লাজার হতাহত শ্রমিকদের স্মরণে নেওয়া হয়েছে 2 দিনের কর্মসূচি। আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের দাবি নিয়েও সোচ্চার বিভিন্ন শ্রমিক সংগঠন। যতদিন পর্যন্ত এটার একটা শুরু হয়, একটা ফয়সালা না হয়, আমরা আন্দোলন সংগ্রাম করে যাব এবং তাদের জন্য সুব্যবস্থা, স্থায়ী বাসস্থান এবং সুচিকিৎসা যেন সরকার করে। 2013 সালের 24 এপ্রিল বিভীষিকাময় ওই দুর্ঘটনা গড়ে বিশ্বের 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা রেকর্ড। যে ঘটনার বিচার চেয়ে এখনও
অপেক্ষার প্রহর গুনছেন নিহত শ্রমিকদের স্বজন ছাড়াও বেঁচে যাওয়া আহত হতভাগ্য শ্রমিকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আগামী 8 মে অনুষ্ঠিত হবে নির্বাচন। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের মাঝে। এরপর থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে ব্যস্ত তারা। শ্রীবর্দী উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 14 জন প্রার্থী। আর ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। অন্যদিকে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 13 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 23 জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা যাতে কোনো ধরনের হস্তক্ষেপ বা অবৈধ প্রভাব না পড়ে সে ব্যাপারে সরকার প্রধান ও স্পিকারকে অবগত করা হয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যদের ভোট প্রদান আলাদাভাবে করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। দুপুরে চট্টগ্রাম নগরীর প্রাথমিক বিদ্যালয় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে 6ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি মোহাম্মদ আনিসুর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন আন্তর্জাতিক মহল দেখবে। দলীয় সরকারের অধীনে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে শেষ করার তাগিদ দেন। দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন করেছি সেই নির্বাচনের চেয়ে নিচে নামার কোনো সুযোগ নেই। কারচুপি বা কোনো রকমের অন্যায় কার্যক্রম হবে সেখানে কেন্দ্রের দায়িত্ব পুরোটাই হচ্ছে প্রিজাইডিং অফিসারের। এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে মানে অবৈধ প্রভাব না খাটায় সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের জানানো হয়েছে, তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যাতে নির্দেশনা দেন এমপি মহোদয়দেরকে। দীর্ঘদিন কারাভোগের পর রাখাইন থেকে 173 বাংলাদেশিকে নিয়ে কক্সবাজার BIWTA ঘাটে পৌঁছেছে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর একটি জাহাজ। এদিকে প্রিয়জনদের ফেরত পেয়ে আনন্দিত স্বজনরা, অনেকে কান্নায় ভেঙে পড়েন। দুপুরে বিজেপি সদস্য সহ দেশটির প্রতিনিধি দল জাহাজটিতে 173 বাংলাদেশিকে নিয়ে নুনিয়ারছড়া ঘাটে পৌঁছায়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, বিজিবি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। পরে ঘাটে এই কারাভোগকারী বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদের মধ্যে 129 জনের বাড়ি কক্সবাজারে, অন্যরা চট্টগ্রাম, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বাসিন্দা। মিয়ানমারের এই জাহাজে করেই রাখাইনের সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপির 2 শতাধিক সদস্যকে আগামীকাল নিজ দেশে ফেরত পাঠানো হবে। ট্রলারে মাছ মারতে গেছিলাম, এখানে ধরে বর্মার মিলিটারি লইয়ে গেছে জেলখানায় লইয়ে গেছে। 5 বছর আমাদের জেল মারছে। মায়ের মাছ জেলে অনেক বাংলাদেশের লোকরা আছে, অনেক কষ্ট স্যার। বাংলাদেশের লোকরা অনেক মার দিয়া দেয় স্যার। এখনো অনেক মানুষের খবর জানি যারা আজকে আসছে না। তো এখানে অসুবিধা হচ্ছে কি, অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনি, আবার অনেকেই দেখা গেছে কি আবেদন করার পরও নাম বিভ্রাট এবং স্থান বিভ্রাটের কারণে অনেককে আনা সম্ভব হয়নি। আগামী বছর থেকে হজ কোটা 70% সরকারিভাবে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যেসব এজেন্সি নির্ধারিত সময় হজ যাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজ যাত্রাকে নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, অন্যান্য দেশের মতো রাষ্ট্রীয়ভাবে ধীরে ধীরে বাড়ানো হবে হজ যাত্রীদের প্যাকেজের সংখ্যা। তারা কোঠা দেবে, কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী সেটা হলো আমরা 70% যেন আমরা নিতে পারি। একবারে না পারি আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। আর দায়িত্বহীনতার যদি কাজ করে, আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। কক্সবাজার চট্টগ্রাম রেলপথে চকরিয়া উপজেলার ডুলা হাজরা স্টেশনে বিকল্প লেন দিয়ে রেল যোগাযোগ শুরু হয়েছে। লাইনচ্যুত স্পেশাল ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজও চলছে।
সকাল 9:45টার দিকে নতুন এই রেল লাইনে ডুলাহাজারা স্টেশনের স্পেশাল ট্রেনে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে রেল যোগাযোগ বন্ধ থাকে। বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানি জানিয়েছেন, সকাল 7:30টায় চট্টগ্রাম থেকে ঈদ স্পেশাল 9 ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটিতে 11টি বগি ছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছলে ট্রেনের ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত রেলের বগি উদ্ধারে চট্টগ্রামের 16 রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন পৌঁছে এবং ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা 370 টন আলুর চালান বন্দরে আটকে থাকায় তীব্র গরমে পৌঁছতে শুরু করেছে। বেনাপোল বন্দর সূত্র জানায়, গত 21 এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 16টি ট্রাকে করে 370 মেট্রিক টন আলু আমদানি হয়ে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়। আমদানি করা আলু 200 কিলোমিটার দূরে থেকে 16টি ট্রাকে লোড করে বেনাপোল বন্দরে পৌঁছতে সময় লাগে 6 দিন। তীব্র গরমে আলুর চালানটি বেনাপোল বন্দর থেকে ডেলিভারি না নেওয়ায় ট্রাকে থাকা আলু পচে রস পড়তে শুরু করেছে। পণ্য খালাস করতে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না পাওয়ায় এই মুহূর্তে বন্দর থেকে খালাস করা সম্ভব নয় বলে জানিয়েছে মালিকপক্ষ। আগামীকাল চট্টগ্রাম বন্দর দিবস। এই উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল বলেন, চলতি বছর বন্দর উন্নয়নে ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে, যার মধ্যে বিদেশি সংস্থার সাথে বন্দরের অগ্রাধিকার প্রকল্প বে টার্মিনালের জন্য চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। বন্দরের শহীদ ফজলুর রহমান হলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জানানো হয়, কাল বন্দরের 137তম প্রতিষ্ঠা পালন করা হবে। এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, চলতি অর্থ বছরের 9 মাসে 4,355 কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে এই বন্দরের মাধ্যমে, যা পূর্ববর্তী অর্থ বছরের একই সময় চাইতে 5 গুণ বেশি। অন্যান্য ক্ষেত্রেও সার্বিক অগ্রগতি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। পাবনার ঈশ্বরদীতে যুবলীগ নেতা খায়রুল হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার চরগড়গড়ি আলহাজপুর এলাকায় মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। স্বজনদের অভিযোগ, সাজু ও মজনু গ্রুপের জমি নিয়ে বিরোধে শুক্রবার বিকেলে দুপক্ষকে নিয়ে বসেন পাবনার ঈশ্বরদীর শাহপুর ইউনিয়ন যুবলীগ নেতা খায়রুল ইসলাম। এ সময় মজনু গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে যুবলীগ নেতা খায়রুলের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবলীগ নেতা খায়রুলের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।